One word but different meanings. Assalamu alaikum. Welcome to our new tutorial video. So today we learn about die word by adding different criteria prepositions which called appropriate prepositions in here different meanings. আজকে আমরা জানবো হলো die word দিয়ে die word এর সাথে different preposition add হয়ে কিভাবে different meaning প্রদান করছে। এটা জাস্ট স্পোকেন ইংলিশের জন্যই জানবো না, এটা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সো এইচএসসি এক্সামিনেশন কম্পিটিটিভে খুব বেশি পরিমাণে এটা আসে। যখন আসে তখন আমরা মিনিং অনুযায়ী বসাতে কিন্তু কনফিউজ হয়ে যায়। সো আজকে সবগুলো কনফিউজ দূর করে ফেলবো ইনশাল্লাহ। তো আমাদের প্রায় সময় আসে ডাই ওয়ার্ডের পরে যদি আমরা ফর বসাই, ডাই ওয়ার্ড আমরা জানি ডাই অর্থ মারা যাওয়া, কিন্তু ডাই ফরের জন্য ডাইয়ের পরে যদি আমরা ফর বসাই তখন অর্থ প্রদান করছে হলো দেশের জন্য মরে যাওয়া, বা প্লেসটা হচ্ছে ডাই ফর হিজ কান্ট্রি, ঠিক আছে, মানে দেশের জন্য মরে যাওয়া, দেশপ্রেম। তাহলে এখানে কি লিখবো? ডাই ফর মানে বোঝাচ্ছে দেশের জন্য মারা, দেশের জন্য মারা যাওয়া, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা সেন্টেন্স গঠন করছি তাহলে কি হবে? এভাবে হবে, দি বাঙালিয়ান্স are dying for their country, are dying for their country, ঠিক আছে। সো এটা কি বোঝাচ্ছে? দেশের জন্য মারা যাওয়া। তো ডাই অফ, ডায়ের পরে অফটা কোথায় বসাবো? ডায়ের পরে আমরা অফটা বলো তো ওই জায়গায় বসাবো যে জায়গায় এটা বোঝাচ্ছে কোনো একটা রোগের কারণে মারা যাচ্ছে, ঠিক আছে। তাহলে ডাই অফ মানে আমরা এখানে দিয়ে দিলাম রোগের জন্য মরে যাওয়া, রোগের জন্য মরে যাওয়া, রোগের জন্য মারা যাওয়া, ঠিক আছে, রোগের জন্য মারা যাওয়া। তাহলে যদি এটা দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করি তাহলে কি হবে? many people is dying of cholera, অনেক মানুষ কলেরাতে মারা যাচ্ছে। তাহলে ডাই ফ্রম মানে কি বোঝাচ্ছে? ডাই ফ্রম মানে অতি বুজনে মারা যাওয়া, ঠিক আছে, বেশি খায় মারা যাওয়া। তাহলে এখানে দিব অতি বুজনে মরা, অতি বুজন, এখানে জাস্ট অতি বুজন দিব, বারবার আমি মরা ওয়ার্ডটা দিচ্ছি না, এটা শুনলে আমার নিজের ভয় করে। ডাই ফ্রম অতি বুজনে মারা যাওয়া, ঠিক আছে। তাহলে এখানে আমি উদাহরণ দিচ্ছি, দে আর ডাইং ফর ওভার ইটিং, ঠিক আছে। তাহলে ওভার, বেশি খায় কেউ মারা গেছে কিনা আমি জানি না, এখানে একটা এক্সাম্পল পাইছি, এটা আমি দিয়ে দিলাম। ডাই বয় মানে অ্যাক্সিডেন্টালি মারা যাওয়া, ঠিক আছে। ডাই বয় মানে ডাই কোন জায়গায় যখন অ্যাক্সিডেন্টালি কেউ মারা যাবে এরকম মেরিং বাক্যে প্রদান করছে, তখন আমরা ডাইয়ের পরে সোজা করে বাই বসিয়ে দেবো, ঠিক আছে। ডাই বয় দুর্ঘটনায় মারা যাওয়া, ঠিক আছে। তাহলে এখানে দিলাম কালাম was dying by car accident, ঠিক আছে। এখন ডাইড আউট, ঠিক আছে, ডাইড আউট অর্থ হচ্ছে বিলুপ্ত হওয়া, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ডাইনোসরস ডাইড আউট। আচ্ছা, ডাইনোসরের স্পেলিংটা নিয়ে আমি কনফিউজড আছি। ডাইনোসরস ডাইড আউট ফ্রম মেনি ইয়ার্স এগো, ডাইনোসরস কিন্তু অনেক বছর আগ থেকে এটা বিলুপ্ত, ঠিক আছে। সো ডাই ইন হার্নেস দিয়ে বোঝাচ্ছে হলো কর্মরত অবস্থায় মারা যাওয়া, ডিউরিং দ্য ডিউটি, ঠিক আছে। কালাম ইজ ডাইং ইন হার্নেস ডিউরিং দ্য ডিউটি, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটা বসাই দিলাম ডাই অফ মানে একে একে মরে যাও। in the battlefield is কি দিব? one by one, ঠিক আছে, যুদ্ধের মধ্যে একে একে মারা যাচ্ছে। ডাই ডাউন মানে প্রাণ হারানো, ঠিক আছে। he
dies দিলাম, dies down, he dies down, hearing the sound of storm, hearing the sound of storm, a storm. এখন এগুলো আমরা যেভাবে পড়বো সেটা হলো আমরা বারবার এটাকে রিপিট করতে থাকবো, বারবার মেমোরাইজিং করার চেষ্টা করব। যদি মেমোরাইজিং না করতে পারি এটা কিন্তু আমাদের কোনো কাজে আসবে না, বিকজ অফ স্পিকিং স্টাইলে আমরা তো দ্রুত স্পিক করব, তো ওই জায়গায় এখানে কোনটার পর কোনটা বলছে ওইটা আমাদের দিকে মনোযোগ নাও থাকতে পারে। সো বারবার প্র্যাকটিসের ফলে এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। সো আমরা এইভাবে প্রথম দিকে আমি যেভাবে বা এগুলো আয়তে নিছি, প্রথম দিকে এইভাবে আয়তে নিবা, ডাই ফর দেশের জন্য ওরা, ডাই ফর দেশের জন্য ওরা, ডাই ফর ল্যান্ড, ডাই ফর কান্ট্রি, এরকম উদাহরণটা অবশ্যই তোমাকে পড়তে হবে। তারপর ডাই অফ অতি রোগে বা রোগে মারা যাওয়া, ঠিক আছে, ডাইড অফ কলেরা, ঠিক আছে, ডাই ফ্রম অতি বুঝে নেবে বেশি গায়ে মারা যাওয়া, ডাই হয় দুর্ঘটনায় মারা যাওয়া, ডাইড আউট বিলুপ্ত হওয়া, ডাই ইন হার্নেস কর্মরত অবস্থায় মারা যাওয়া। আমরা তো জানি ডাই অর্থ সাধারণভাবে কি বোঝায়, মারা যাওয়া, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট ক্রাইটেরিয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পরে ডিফারেন্ট মিনিং প্রদান করছে। ওয়ান ওয়ার্ড বাট সো মেনি মিনিংস, সো মিনিংস, অনেকগুলো অর্থ আছে, একটা শব্দ কিন্তু অনেকগুলো অর্থ প্রদান করছে। তাই কম্পিটিটিভ এক্সাম এবং এইচএসসি এক্সামে কিন্তু এটা কোনো বিকল্প নাই। তাই এটা আয়ত্ত করতে গেলে ফার্স্ট টাইম তোমাকে বারবার উচ্চারণ করতে হবে, বারবার পড়তে হবে এবং এরকম লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এটা লিখে লিখে কমপক্ষে 15 থেকে 20 বার যদি প্র্যাকটিস করো, তুমি মনে রাখো এটা তোমার আয়ত্ত চলে আসবে। আর এটা যদি আয়ত্ত চলে আসে, প্রায় কম্পিটিটিভ এক্সামে তুমি লক্ষ্য করবা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু প্রায় সময় আসে।